জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখার আহ্বান রিজভির। শেখ হাসিনার ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর চান নাহিদ। গণভোটের রায়ের বাস্তবায়ন দাবি জামায়াত আমিরের। কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা। আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও ২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের কথা জানালেন শিক্ষামন্ত্রী। বৃষ্টি আর ঢল কমে আসায় উত্তরে কমছে নদ নদীর পানি। কয়েক জেলায় তীব্র হয়েছে ভাঙন। পানিতে তলিয়ে আছে ৫০০ হেক্টর জমি। এই শহরের মধ্যে আরো ১-১৫০ বাড়ি ছিল, এই ১-১৫০ বাড়ি চলে গেছে। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসিয়ে সব চলে গেল। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানি ২০০০ ছুঁই। প্রায় ৬০,০০০ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। এখনও পরিবারকে খুঁজে চলছেন এক তরুণ। দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাই চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদান দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোন অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোন ধরনের পদক্ষেপ, কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি। ডক্টর শফিক বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে মনে করেন জামায়াতে আমির। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না। জামায়াত আমির বলেন, বাজেটে যেসব পণ্যের দাম কমেছে জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়। কেবল তাহলেই প্রমাণ হবে এবারের বাজেট জনবান্ধব। আমরা যেমনটা ধারণা করেছিলাম এই বাজেটটি এর কাছাকাছি হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চাইতে আকার বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানিয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা পাননি ন্যায় বিচার। জুলাইয়ে ছাত্র জনতা গণহত্যার বিচার কাজেও ধীরগতি দেখা যাচ্ছে। নাহিদ বলেন, এই সরকার আসার পর মাত্র 2টি মামলার রায় হয়েছে। বিচার কাজের গতি বাড়ানোর পাশাপাশি জুলাই শহীদদের কবরগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন,
নামকাও আসতে জুলাই পালন করলে হবে না, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে বলেন। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণ সেটা খুলে দেবে। জুলাইয়ে হত্যা ষড়যন্ত্র সহ নানা অভিযোগে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা যথেষ্ট নয় উল্লেখ করে নাহিদ প্রত্যাশা করেন এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে। জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ 16-এ ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকেই সুইডিশদের ওপর চড়াও হয় ফরাসিরা। 44 মিনিটে ওলিসের পাস থেকে প্রথম ডেডলক ভাঙেন এমবাপ্পে। 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কালো, আর 74 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ 10 গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। একই সাথে মিরাস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 18 গোলের মালিক এখন তিনি। চলতি বিশ্বকাপ সহ 3 আসরে 18 গোল করে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় 2 নম্বরে এখন কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে নকআউট ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও করেছেন তিনি। 9 ম্যাচে 9 গোল করে পেছনে ফেলেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিওকে। এছাড়া গোল্ডেন বুটের দৌড়ে 6ষ্ঠ গোলে মেসির পাশেও বসেছেন এমবাপ্পে। কিন্তু এত কিছুর পরেও যেন তিনি নেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও চলতি বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের মতো দলের কাছে এখন ত্রাসের আরেক নাম হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। ছুটেই চলেছেন কিলিয়ান এমবাপ্পে, তাকে থামানোর সাধ্যকার। রাউন্ড অফ 32-তে সুইডেনের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে করলেন দুর্দান্ত জোড়া গোল, যা বিশ্বকাপের নকআউটে তার চতুর্থ একাধিক গোলের ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ। এছাড়া সামগ্রিকভাবে বিশ্বকাপের 7 ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। তাতেই তিনি এখন লিওনেল মেসির ঠিক পেছনে নিজের নামের পাশে যোগ করেছেন 18টি বিশ্বকাপ গোল, তাও আবার মাত্র 18 ম্যাচ খেলে। অথচ বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনার টেবিল জুড়ে এখনো ল্যাটিন আমেরিকার 2 পরাশক্তি ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে যত মাতামাতি, তার 4 ভাগের 1 ভাগ আলোও যেন কাটতে পারছে না বর্তমান রানার্স আপ ফ্রান্স কিংবা তাদের এই অতিমানবীয় ত্রাস এমবাপ্পে। বিশ্বকাপ এলেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ব্রাজিল আর্জেন্টিনা, সেই সাথে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স আর নেইমার কিংবা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের যে উন্মাদনা, তার আড়ালেই যেন ঢাকা পড়ে যাচ্ছে ফরাসিদের এই অবিশ্বাস্য জয়যাত্রা। আর নানা তারকাদের পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ফরাসি এই অধিনায়ক। কিন্তু এত কিছুর পরেও ফুটবল প্রেমীদের কাছে যেন অদৃশ্য এই নাম্বার 10। কিন্তু সত্যি বলতে ফ্রান্স বা এমবাপ্পে স্পটলাইটে থাকুক আর না থাকুক, পারফরমেন্স বলছে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম করার মতো যথেষ্ট শক্তিশালী দল বনে গেছে ফরাসিরা, যে দলের প্রাণভোমরা এমবাপ্পে। চলতি আসরে ইতিমধ্যেই 6 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিও মেসির সাথে যৌথভাবে শীর্ষে আছেন এই তারকা। এখন পর্যন্ত শুধুমাত্র বিশ্বকাপের নকআউটেই করেছেন 10 গোল, তবে সুইডেন ম্যাচের প্রথম গোলটির মাধ্যমে তিনি সর্বকালের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকেও ছাড়িয়ে গেছেন। এদিকে 2018 সালে 19 বছর বয়সে অভিষেকের পর থেকে পেলের পর বিশ্বকাপের ফাইনালে কনিষ্ঠতম গোলদাতা ও ফ্রান্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড এখন তার দখলেই। এর আগে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরবও অর্জন করেছিলেন তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 1998 সালের পর বিশ্বকাপে ফিরেই শেষ 32-এর মঞ্চে ইতিহাস গড়ল নরওয়ে। আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়ে নকআউটের মহাকাব্য লিখল স্ক্যান্ডিনেভিয়ান পরাশক্তিরা। আর্লিং হালান্ডের গোল মিসের আক্ষেপের দিনে 39 মিনিটে চোখ ধাঁধানো কোনাকুনি শটে ডেডলক ভাঙেন অ্যান্তনিও নুসা।
বনে যান বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতাও। নুসার গোলে নরওয়ে ৮৮ বছরের অপেক্ষারও অবসান হয়। এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের সর্বশেষ গোল এসেছিল ১৯৩৮ বিশ্বকাপে। ৭৪ মিনিটে দিয়াল্লোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট, তবে ৮৬ মিনিটে আক্ষেপ ঘোচান আর্লিং হালান্ড। তার গোলেই শেষ পর্যন্ত ২-১ গোলের ঐতিহাসিক জয়ে উল্লাসে ভাসছে নরওয়ে। শেষ ১৬তে ৬ জুলাই তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ নাম লেখালো মেক্সিকো। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর মাঠে গড়ায় হাই ভোল্টেজ ম্যাচটি। তবে দেরিতে শুরু হলেও মাঠের উত্তেজনায় কোনো কমতি ছিল না। ম্যাচের ২২ মিনিটে লিড নেয় মেক্সিকো। ফরওয়ার্ড হুলিয়ানের চমৎকার ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক গ্যালারি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৩১ মিনিটে ইকুয়েডরের জালে দ্বিতীয় বল পাঠায় রাউল হিমেনেজ। মাত্র ৯ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন স্বাগতিকরা। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর ১১টি শিক্ষা বোর্ডে ফর্ম পূরণ করেছেন ১২,৬৭,৪৮৬ জন পরীক্ষার্থী। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে ৩১০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবে ৩,৩৯৩ জন। দেশের ২,৬৯৭টি কেন্দ্রে বসবেন শিক্ষার্থীরা। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের জন্য বলা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষার্থী প্রবেশ কক্ষ ব্যবস্থাপনা সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও ২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে বুটেক্সের ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামীতে শিক্ষা খাতে কোনো জট থাকবে না। এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে বেশি অর্থকারী খাতে পরিণত হবে। ফলে এই খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পূর্বে টেক্সটাইল খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত। এই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। টেক্সটাইলে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটার উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ৩টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা ৩টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকারের প্রস্তাব অনুযায়ী ৩টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা, আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রকাশনা প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৪টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন সহ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বড়কাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব
কথা বলেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি জানিয়েছেন, পূর্বাঞ্চলে আইন শৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। এরই মধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দকৃত 29.21 একর জমির মধ্যে 18.63 একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাঞ্চলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। উন্নয়নের ঢল আর বৃষ্টি উজানের ঢল আর বৃষ্টি কমে আসায় উত্তরের নদ নদীর পানি কমেছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকেই নেমেছে বানের জল। তবে 7টি উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। ডুবেছে প্রায় 500 হেক্টর জমির ফসল। জেলায় নদ নদীর পানি কমলেও স্বল্প মেয়াদী বন্যার সতর্কতা জারি রেখেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি, আতঙ্কে দিন কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামের 16টি নদ নদীর মধ্যে তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, জিঞ্জিরাম এবং ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে 30টি পয়েন্টে কাজ চলমান। এই শহরের মধ্যে আরও 1-1.5 বাড়ি ছিল, এই 1-1.5 বাড়ি চলে গেছে। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তারপরে এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। ভাঙি গেল, এবার আবার এই লোকে দিয়ে সরে নিয়েছি, তাছাড়া তো উপায় নেই। বাড়িঘর দেখতে বাড়ানো যায় না, বাজার বই যাওয়া যায় না, বুঝেন নাই। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। আমি 80,000 টাকা এনজিও থেকে লোন উড়াইয়া এই পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসিয়ে সব তলে গেল। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 2,000-এর কাছাকাছি পৌঁছেছে। আহতের সংখ্যা কমপক্ষে 10,000। ভূমিকম্পের এক সপ্তাহ পরও জীবিত উদ্ধার হয়েছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে 27 দেশের 2,000-এর বেশি কর্মী। ভূমিকম্পে প্রায় 59,000-এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রা। এখন পর্যন্ত অন্তত 689টি আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো 3 থেকে সর্বোচ্চ 5.2 মাত্রার ছিল। হাজার হাজার কর্মী ব্যস্ত মরদেহ উদ্ধারে, অথচ সেই ধ্বংসস্তূপেই পরিবারকে খুঁজছে একজোড়া হাত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবাইকে হারিয়েছেন 27 বছর বয়সী হুয়ান আন্দ্রাদে। জানেন না পরিণতিও। এক সপ্তাহ পার হয়ে গেলেও পরিবারকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি তিনি। উদ্ধারকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন ধ্বংসস্তূপ সরাতে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তবুও যদি সাড়া মেলে স্বজনদের, সেই আশায় ভূমিকম্পের 7 দিন পরও ধ্বংসস্তূপ খুলে চলেছে ভেনেজুয়েলার হুয়ান আন্দ্রাদে। গেল বুধবারের জোড়া ভূমিকম্পে ধসে পড়ে হুয়ানের বাসভবন, চাপা পড়ে পরিবারের সব সদস্য। ঘটনার সময় বাসা থেকে দূরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান তিনি। এখানে আসার পর আর কিছুই পেলাম না। আমার পরিবারের সবাই, মা, বোন, ভাগ্নি, মেয়ে, ভগ্নিপতি ও স্ত্রী সবাই রয়ে গেছে। তিনি কোনো প্রশিক্ষিত উদ্ধারকর্মী নন, এমন কোনো কাজের অভিজ্ঞতাও নেই। পরিণতি না জানলেও দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবেন পরিবারকে। আমি যখন 9 জন মানুষকে টেনে বের করছিলাম, খালি হাতেই করেছিলাম। অথচ আমি কোনো উদ্ধারকর্মী, দমকল কর্মী বা প্যারামেডিকও নই। আজ পর্যন্ত অবশ্য কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। আমার অটুট বিশ্বাস, আমি আমার পরিবারকে এবং যাদের উদ্ধার করা প্রয়োজন তাদের সবাইকে বের করে আনতে পারবো। তবে হুয়ানের এই খোঁজ শুধু পরিবারের জন্যই নয়, বরং আটকে পড়া অন্যদের উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞাও নিয়েছেন তিনি। হতাশাজনক, কারণ পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। তবে ঈশ্বর আমাকে বলেছেন অন্যদেরও সাহায্য করতে হবে। যদি নিজের পরিবারের সদস্যদের বের করে আনতে নাও পারি, তবুও যাদের উদ্ধার সম্ভব তাদের বের করে আনবই। তথ্য বলছে, ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ আনুমানিক 50,000 মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।